সুপ্রিয় শ্রোতা, ধারাবাহিক অডিও উপন্যাস উত্তম পুরুষ যারা শুনবেন তাদের প্রতি প্রীতি ও শুভেচ্ছা। আজ আপনাদের শোনাব উত্তম পুরুষ উপন্যাসের প্রথম পর্ব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমার পরিচয় দিচ্ছি। আমি এই উপন্যাসের কথক। এটুকু পরিচয়ে আপনাদের জন্য যথেষ্ট ছিল, যদি না এই গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর সঙ্গে আমার নিজের ঘনিষ্ঠ সম্পর্ক না থাকত। এই গল্পের নায়ক আমার ঘনিষ্ঠ বন্ধু, এবং আপনাদের পরিচিত কিছু বিখ্যাত ব্যক্তির সঙ্গেও আমার বন্ধুত্ব ছিল। এমনকি আপনারা যারা শুনছেন আপনাদের সঙ্গেও আমার কখনো কখনো বন্ধুত্ব ছিল, এবং আগামীতেও কখনো কখনো বন্ধুত্ব হবে। আমার বন্ধুত্ব কিন্তু মোটেও কোনো সুখকর ব্যাপার নয়, কারণ সুখ শব্দটির সঙ্গে আমার কখনোই কোনো সম্পর্ক ছিল না। তারপরও আমি প্রতিনিয়ত বন্ধু খুঁজে বেড়াই, এবং আপনারাও প্রতিনিয়ত আমার বন্ধুত্ব গ্রহণ করেন। আমার সম্পর্কে এত কথা বলার একটাই কারণ, এই গল্প যতই এগিয়ে যাবে আমার সম্পর্কে জানার এবং বোঝার জন্য একটা তীব্র কৌতূহল আপনাদের মধ্যে তৈরি হবে, এবং আমি কিন্তু আপনাদের সেই কৌতূহল উপভোগ করতে চাই। যদিও জানি এই গল্প যখন চলতে থাকবে তখন সহসাই আমার সম্পর্কে একটা ধারণা আপনাদের মধ্যে তৈরি হবে। আপনাদের সেই ধারণা জানার আগ্রহ নিয়েই আমি উত্তম অপুরুষ গল্পের আখ্যান শুরু করলাম। গল্প যেখান থেকে শুরু হচ্ছে সেটি কি গল্পের শুরু নাকি শেষ, এই নিয়েও একটা খটকা আছে। খটকা এই জন্য যে আমার সঙ্গে সম্পর্কযুক্ত গল্পগুলো আসলে কখন কবে শুরু হয়েছিল এবং কখন বা কবে তা শেষ হবে, এ নিয়ে আমার নিজেরই কোনো স্পষ্ট ধারণা নেই। সে যাই হোক, আমি বরং শুরু বা শেষ এই দ্বন্দ্বে না যাই, বরং এই মুহূর্তে আমার সামনে যা ঘটছে, এই মুহূর্তে আমার সামনে উপস্থিত যে দৃশ্যটি আমি দেখতে পাচ্ছি, সেই দৃশ্যটি সম্পর্কে আপনাদের একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করি। এখন সকাল 10টা। গ্রামের একটা বাড়িতে প্রচুর লোক জমা হয়েছে। এই বাড়ির একজন মানুষ গত রাতে মারা গেছে। মানুষ মারা গেছে এটা খুবই সাধারণ ঘটনা। পৃথিবীতে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে, কিন্তু এই বাড়ির মৃত্যুর ঘটনাটি একটি বিশেষ কারণে অসাধারণ হয়ে উঠেছে। যে ব্যক্তি মারা গেছেন তিনি যে খুব বিখ্যাত মানুষ ছিলেন তেমন নয়, তবে এই ব্যক্তিটি নানান কারণে এই অঞ্চলে কুখ্যাত ছিলেন। তিনি ছিলেন স্বঘোষিত একজন নাস্তিক। যে দেশে নাস্তিক পরিচয়টি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে জীবন সংশয় দেখা দেয়, নাস্তিকরা দেশ ছেড়ে পালিয়ে বাঁচার চেষ্টা করে, সেই দেশেরই একটি গ্রামে নিজেকে নাস্তিক ঘোষণা দিয়েও দিব্যি বেঁচে পড়তে ছিলেন মানুষটি। এই মানুষটির স্বাভাবিক মৃত্যু হবে এই ধরনের কোনো প্রত্যাশা এই গ্রামের মানুষ কখনোই করেনি, কিন্তু শেষ পর্যন্ত মানুষটির স্বাভাবিক মৃত্যুই হলো। মৃত্যুর সময় এই মানুষটির কোনো আত্মীয় স্বজন তার কাছে উপস্থিত ছিল না। আত্মীয় স্বজন বলতে চিরকুমার এই মানুষটির কয়েকজন চাচাতো ভাই, ভাতিজি এরকম কয়েকজন ছিলেন। তাদের বসবাস একই বাড়িতে হলেও বাড়ির ঠিক পূর্ব সীমান্তে উপস্থিত নাস্তিক মানুষটির ঘরের সঙ্গে আত্মীয় স্বজন সবসময় একটি দূরত্ব বজায় রাখার চেষ্টা করত। নাস্তিকের সঙ্গে ঘনিষ্ঠতা যে কোনো মুহূর্তে তাদেরও বিপদ ডেকে আনতে পারে, এই আশঙ্কায় সবসময় তারা শঙ্কিত থাকত। মনে মনে মানুষটার প্রতি যথেষ্ট মায়া থাকলেও জনরোষের ভয়ে সেই মায়ার প্রকাশ তারা কখনোই ঘটাত না। কিছুদিন ধরে মানুষটার শরীর বেশ খারাপ যাচ্ছে, এই তথ্য আত্মীয় স্বজন জানলেও এ নিয়ে তাদের মধ্যে প্রকাশ্য কোনো উৎকণ্ঠা বা আগ্রহ দেখা যায়নি। মৃত্যুর সময় আমি তার খুব কাছাকাছি ছিলাম। আমি দেখেছি প্রতিদিনের মতো মানুষটা শুয়ে শুয়ে তার প্রিয় গানটি গুনগুন করে গাইছিল। হঠাৎ দেখি তার শ্বাসকষ্ট শুরু হলো। আমি তাকে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরলাম। দেখলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে মানুষটি মায়াভরা চোখে তার স্বজনদের খুঁজছেন। আশেপাশে কেউ আছে কিনা দেখছেন, কারো কারো নাম ধরে ডেকেছেনও কয়েকবার। তার কণ্ঠস্বর টিনের ঘরের বেড়া ভেদ করার মতো উচ্চ ছিল, কিন্তু স্বজনদের কর্ণকুহর ভেদ করার মতো তীব্র ছিল না। কারণ যাদের তিনি ডেকেছেন তারা তার স্বজন হলেও যিনি ডেকেছেন তিনি তো ছিলেন নিতান্তই দুর্জন। নিকটে এই অঞ্চলের সবচেয়ে বড় মাদ্রাসা। নাস্তিকের অসুস্থতায় সেবা প্রদানের মতো বেশরিয়তি কর্মের খবর মাদ্রাসায় পৌঁছালে তাদের আর রক্ষা থাকবে না। সুতরাং মুমূর্ষুর ডাক যতই কর্ণভেদী হোক, মর্মভেদী ছিল না বলেই কেউ তা শুনতে পায়নি বা ইচ্ছে করেও তা শোনার চেষ্টা করেনি। বাইরে তখন রাতের দ্বিপ্রহর। চৈত্র মাসের শীতল বাতাসে কাঁপছে তেপান্তরে ছড়িয়ে পড়া চাঁদের ম্লান আলো। এটিকে
কোনো দিনও মলিন না হওয়া দুটি চোখ ধীরে ধীরে বন্ধ করে আমার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিল মানুষটি। স্বঘোষিত একজন নাস্তিকের অপবিত্র দেহটা আস্তিকতাপূর্ণ এই পবিত্র সমাজের পবিত্র আলো বাতাস থেকে যত দ্রুত সম্ভব বিতাড়িত করা প্রয়োজন। এই প্রয়োজন নিয়েই বাড়িতে জমায়েত হওয়া গ্রামবাসীদের মধ্যে দেখা দিয়েছে ততোধিক প্রয়োজনীয় সমস্যা। নাস্তিকের অপবিত্র দেহ বিতাড়িত করা খুবই প্রয়োজন বটে, কিন্তু বিতাড়িত করার পথ কী? এই তো মৃত্যুর মাত্র কয়েকদিন আগেও নাস্তিক লোকটি প্রকাশ্যে বলেছে তার মৃত্যুর পর যেন তার লাশ নিয়ে কোনো রকম ধর্মাচার করা না হয়। হয় তার লাশ নদীতে ভাসিয়ে দিতে হবে, নয়তো তার মৃতদেহ কোনো মেডিকেল কলেজে দিয়ে দিতে হবে। বেঁচে থাকতেই যে লোক তার ভবিতব্য যাত্রাপথকে চরমভাবে কণ্টকাকীর্ণ করে রেখেছে, মৃত্যুর পর তার দেহকে বহিষ্কার করা হবে কোন পথে? যদিও অনেক অনুরোধ করার পর স্থানীয় মসজিদের ইমাম সাহেব এসে উপস্থিত হয়েছেন, কিন্তু নাস্তিকের জানাজা পড়াতে তিনি কিছুতেই রাজি হচ্ছেন না। এখন তাহলে উপায় কী? নাস্তিকের এই অপবিত্র লাশের কী গতি হবে? এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে দ্বিতীয় পর্বের জন্য।